অর্গানিকের এটা মনেই হবে যে এই ডিসকাশন আগে হয়েছে, এই ডিসকাশন আগে হয়েছে, আগে বলে লাভটা কি? এটা তো এখন পর্যন্ত কি তোমাদের কন্ট্রোলে আসছে? এখন পর্যন্ত কি তোমরা এই ব্যাপারে কনফিডেন্ট? এখন পর্যন্ত কি তুমি পড়তে পারো, তুমি দেখতে পারো? সেই জায়গাটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের বলতেই হবে, বলা কন্টিনিউ করে যেতে হবে আনটিল তোমরা তো তোমাদেরকে ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য আজকের ক্লাসটা এন্ড একটা কোশ্চেন এর জন্য এই টপিক যেগুলো এখন ডিসকাস করবো সেগুলো কতটা তোমরা কাজে লাগাবা। ঠিক আছে, তাহলে অ্যালিফেটিক পার্ট দেন ইনশাআল্লাহ আমাদের ওয়েডনেসডে ক্লাস আছে, তো আমরা তখন অ্যারোমেটিক পার্ট নিয়ে শেয়ার করতে পারবো। অ্যালিফেটিক পার্টের তোমরা যদি ধরো করো, এক্সারসাইজ করো বা হয়তো করে ফেলছে এর মধ্যে, তাহলে আছে কি? ফার্স্ট অফ অল হলো আইসোমারিজম একটা গ্রাউন্ড। সেকেন্ড ওয়ান হলো ওজন এডিশন একটা গ্রাউন্ড। থার্ড ওয়ান হলো মার্কোনিকভ রুল একটা গ্রাউন্ড। ফোর্থ হলো অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন একটা গ্রাউন্ড। 5 নম্বর হলো তোমার SN1 and SN2। 6 নাম্বার হলো গ্রিগনার্ড রিয়েজেন্ট। 7 নাম্বার হলো লুকাস রিয়েজেন্ট। 8 নাম্বার হলো এলডল এন্ড ক্যানিজারো। ইচ্ছে করে আমরা এই দুইটাকে এক জায়গায় রাখলাম। 9 নাম্বার হলো হ্যালোফর্ম রিঅ্যাকশন। 10 নাম্বার হলো বেসিসিটি অফ অ্যামিন। আচ্ছা, তাহলে মানে 10টা করার জন্য আসলে এভাবে লিখছি, এর বাইরে যে কিছু নাই বা এখানে এর বাইরেও তো আরো কিছু আছে, বাট আমি আজকে টার্গেট করলাম হচ্ছে যে সাপোজ এই 10 টপিক, ওকে। সো তোমরা এই 10 টপিক কতটা এক্সারসাইজ করছো, এর কতটা জানো, এর এটা নিয়ে কতটা আইডিয়া তোমাদের আছে, ঠিক না? সেটা দেখবার ব্যাপার। আমরা এন্ড অফ দ্য টাইমে, এমন না এখন হয়তো না, বাট লাস্টের দিকে কিংবা যখন এক্সাম চলবে, ঠিক না, আমরা অনেক স্টুডেন্ট পাবো যারা কিনা এগুলো জানবে বা জানা আছে তাদের। এখন তোমরা চিন্তা করো তোমরা ওই টিমে যাবা কি যাবা না। এসো যে অ্যালিফেটিক পার্টের এই যে 10টা টপিক, তোমরা যদি মনে করো যে আজকে এক্সাম দিয়ে ফেললার পরে আবার পড়তে পারো, এক্সাম দেওয়ার আগে যদি আবার রিভিশন দিতে চাও তাও দিতে পারো। কথা হচ্ছে যে একটা টাইম বের করো, একটা ডে না পারো 2টা ডে বের করো, যে তোমার এই 10টা টপিক নিয়ে অ্যাটলিস্ট পড়বা। তোমাদেরকে বলি এই ক্ষেত্রে আমার যে নোট সেটা মোর দেন এনাফ। আইসোমারিজম নিয়ে কি শিখবা, নোটে যতটুকু আছে। ওজন এডিশনে কি দেখতে হবে, নোটে যতটুকু আছে। মার্কোনিকভ রুল নিয়ে নোটে যতটুকু আছে। এর থেকে আর কি ফ্যাসিলিটি আর প্রোভাইড করা যায়, এই টপিক গুলো নোটটা হাতে নিয়ে জাস্ট রেডি করো। নোট হাতে নিয়ে জাস্ট দাগায় ফেলো, আন্ডারলাইন করে রেডি করো, নিজে একবার লেখো। তো এটা করো। এমনিতে তো মানে উইদাউট এফোর্ট তো আর হবে না। আর এইটা ভাইবা সময় পাস করলে হবে না যে
আমি অল্প সময়ে কি করতে পারবো। প্রত্যেক দিন সেই অল্প সময় থেকেও কিছু সময় কাটা যাচ্ছে। অ্যালিফেটিক পার্টে আসো, আইসোমারিজমে। আচ্ছা, এরপরে আবার বলি, তোমাদেরকে আমি মাঝে মাঝে এই ধরো রিলেভেন্ট ভিডিওস গুলো দিচ্ছিও অর্গানিকের উপরে। অর্গানিকের উপরে আমার এখন পর্যন্ত আমি বলি, এই যে তোমাদের ক্লাসটা যখন তোমরা জয়েন করছো তখনও মনে হয় টপে লেখা দেখছিল আইসোমারিজম। তোমরা যখন জয়েন করছো তখন কিন্তু টপে লেখা ছিল, খেয়াল করছো কিনা, আইসোমারিজম। ঠিক আছে, মেক শিওর করে দাও যে আইসোমারিজম তোমার পড়া। আইসোমারিজমের মধ্যে স্ট্রাকচারাল আইসোমারিজম আছে, স্ট্রাকচারাল আইসোমারিজম আছে, আইসোমারিজমে স্টেরিও আইসোমারিজম আছে, আমার সেটা জানা। আমি আবার স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে যে আবার তোমার ওয়ান টাইপ, সেকেন্ড টাইপ, থার্ড টাইপ, ফোর্থ টাইপ এন্ড যে আছে সেটাও আমার জানা। একটু এরিয়াতে দেই, কাটা গেল নাকি? আচ্ছা, 1 2 3 4 5। আচ্ছা, ওই আমার মোবাইলটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। ঠিক আছে এখন? আচ্ছা, আইসোমারিজম, স্ট্রাকচারাল, স্টেরিও। স্ট্রাকচারাল চেইন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, মেটামারিজম, আর হচ্ছে টটোমারিজম। এটা হচ্ছে স্ট্রাকচারাল টাইপ। চেইন আইসোমারিজম কি জানো কিনা? চেইন ডিফার করে, পজিশন অফ ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়, ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়, কার্বন রেশিও চেঞ্জ হয়, ফাংশনাল গ্রুপ স্পন্টেনিয়াসলি আরেকটা ফাংশনাল গ্রুপে কনভার্ট হয়, যেটা ডাইনামিক আইসোমারিজম, টটোমারিজম। জানো কিনা এগুলা? হিন্ট: স্টেরিও, জিওমেট্রিক্যাল, স্টেরিও অপটিক্যাল, স্টেরিও জিওমেট্রিক্যাল, জিওমেট্রিক্যালে আছে সিস ট্রান্স, স্টেরিও অপটিক্যাল, অপটিক্যালে আছে ডেক্সো লেভো। তো এই লার্নিংটা মেক শিওর করতে হবে। তো এখন তো অ্যাটলিস্ট এই সুইফটনেসটাও যদি থাকে না, মনে করো যে বলো তো আইসোমারিজম কত, হাউ মেনি টাইপ বলবা? ফার্স্ট 2 টাইপ। কি কি? স্ট্রাকচারাল, স্টেরিও। আচ্ছা বলো তো স্ট্রাকচারাল হাউ মেনি টাইপ বলবা? 5 টাইপ। কি কি? চেইন, পজিশন, ফাংশনাল গ্রুপ, মেটামারিজম, টটোমারিজম। বলো তো স্টেরিও হাউ মেনি টাইপ? 2 টাইপ। কি কি? জিওমেট্রিক্যাল, অপটিক্যাল। জিওমেট্রিক্যালে কি কি আছে? ডিসটেন্স। অপটিক্যালে কি আছে? ডেক্সোলেভো। এই জায়গাটা আসছো? এই জায়গাটা তো এখন মানে এই জায়গাটা তো অ্যাটলিস্ট আগে স্ক্যান করাইতে হবে, তারপরে তুমি হচ্ছে গিয়ে ডিটেলসে যাও। আইসোমারিজম প্লিজ পড়ো। রাজশাহী বোর্ড দেখছো না জিওমেট্রিক্যাল দিয়ে কোশ্চেন করছিল? সেদিন সলভ করলাম যে জিওমেট্রিক্যাল দিয়ে কোশ্চেন করছিল। ঢাকা বোর্ডও মেবি আমার কাছে যতটুকু মনে পড়ে জিওমেট্রিক্যাল এর কোশ্চেন ছিল, যতটুকু মনে পড়ে। যদি না এসে থাকে, বাই এনি চান্স যদি লাস্ট ইয়ারে না থেকে থাকে, তাহলে তোমরা কনফার্ম যে জিওমেট্রিক্যাল বা অপটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন মাস্ট, একদম মাস্ট সিকিউতে। সো প্লিজ ডু দিস, এটা করতে শেখো। দেন হচ্ছে ওজন এডিশন। আচ্ছা, ওজন এডিশনটা না সব সময় আমাদের ইম্পর্টেন্ট লিস্টে রাখতেই হয়। অলওয়েজ এটাকে আমাদের ইম্পর্টেন্ট লিস্টে রাখতে হয়।
আর কি হলো আমার মোবাইলে কেমন করতেছে কেন? যা বললাম যে ওজন এডিশন দিয়ে তোমার কোন কোশ্চেনের অ্যান্সার করতে হয় না, এটা তো জানো যে কোশ্চেনের অ্যান্সার হিসেবে ওজন এডিশন না, বাট ওজন এডিশন হলো সেমের একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তোমার ওজন এডিশন। সেম মেইনলি ইউজ হয় হলো ওজন এডিশনের, ওজন এডিশন সেম ইউজ হয় এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে এটা দেখবা যে সবসময় আমাদের এই লিস্টেই থাকে। ওজন এডিশনের মধ্যে আমি সেদিন কি বললাম, তোমরাই তো এখানে ইয়ে বলতে একেবারে এভিডেন্স তোমরাই, যে প্রোপিনের ওজন এডিশন নিয়ে কথা বলছিলাম এবং দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোপিনের ওজন এডিশন, দিস ইজ প্রোপিন, এন্ড তোমরা দেখছো যে ওজন এডিশনে কি থাকে যেন, ওজন CCl4 আর কি জিঙ্ক ওয়াটার এন্ড টু ফেম ইম্পর্টেন্ট কম্পাউন্ড, একটা ইথানেল একটা হয় মিথানেল। অ্যাটলিস্ট এটা মনে রাখো, আর নয় একটাও মনে রাখলা না, সমস্যাটা কোথায়? অ্যাটলিস্ট এটা মনে রাখো, প্রোপিন 1 ওজন এডিশনের কি হবে, ইথানেল এন্ড মিথানেল, ইথানেল এন্ড মিথানেল। অ্যাটলিস্ট আজকে এটা শিওর করো। তাহলে প্রোপিন এর ওজন এডিশনটা জানি আমি, তার মধ্যে আইসোমারিজম দেখতে আইসোমারিজম দেখলাম, তার মধ্যে ওজন এডিশন দেখতে আমি এই যে জানলাম যে এটা হচ্ছে ওজন এডিশন, জানলাম এটা হচ্ছে ওজন এডিশন, যেটা অ্যালকিনে ওজন এডিশন এন্ড রেজাল্ট হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকিনের ওজন এডিশন এন্ড যার রেজাল্ট হচ্ছে অ্যালডিহাইড, এন্ড ওজন এডিশনে ডাবল বন্ডের ব্রেক করে এন্ড ডাবল বন্ড ব্রেক করে পরে অ্যালডিহাইড প্রডিউস হয়। তাহলে এটাই হচ্ছে ওজন এডিশন যেটা আমি মিন করতে চাচ্ছি। মার্কোনিকভ রুল, Markovnikov rule, so it is very very important. Markovnikov rule, it is very very important. Markovnikov rule, তো Markovnikov রুলটা কোন রিঅ্যাকশন, মানে Markovnikov রুল বললেই সাথে সাথে তোমার ব্রেন সাপোর্ট দিবে, তোমার সেন্সর কাজ করবে যে Markovnikov রুল মানে তোমার চোখে চলে আসবে যে স্যার মিন করছে এই রিঅ্যাকশনটাকে। যেখানে সেকেন্ডারি ফর্মে হবে 90% আর প্রাইমারি ফর্মে হবে হচ্ছে 10%। মার্কোনিকভ মানে স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞাসা করি না একটা সময় যে মার্কোনিকভের কোনো আইডিয়া তোমার আছে, তখন এইটুকু বলে স্যার ওই যে 90% 10% একটা ব্যাপার না, এইটুকু অন্তত মনে থাকে যে স্যার ওই যে 90% 10% একটা ব্যাপার না। গ্যাস, তাহলে প্রোপিন সেই এই যে সেই প্রোপিন যেটার ওজন এডিশন রিঅ্যাকশনটা দেখছো, তাহলে চিন্তা করো সেটা দিয়ে এখন কোশ্চেন করতে কই যাবে, মার্কোনিকভের দিকে চলে যাবে না কোশ্চেনটা। মার্কোনিকভ রুলটা জানো কিনা, যে মার্কোনিকভ রুল কি বলছে, যে এসিমেট্রিক অ্যালকেনের সাথে কোনো এসিমেট্রিক রিয়েজেন্ট রিঅ্যাকশন করলে যেটা নেগেটিভ পার্ট সেটা যেখানে লেস হাইড্রোজেন সেখানে অ্যাড হয়। এটা হচ্ছে মার্কোনিকভ রুল ফলো করে এই রিঅ্যাকশনটা হইছে, মার্কোনিকভ রুল ফলো করে এই রিঅ্যাকশনটা হইছে, এন্ড মার্কোনিকভ রুল ফলো করলে এটা মেজর প্রোডাক্ট। অনেক সময় এটাই তোমাকে জাস্টিফাই করতে হয় যে কেন এটা মেজর প্রোডাক্ট, হোয়াই নট এটা, সেখানে আবার কিছু এক্সপ্লেনেশন আছে, দেখো যে তুমি সেই এক্সপ্লেনেশন জানো কিনা, যে সেকেন্ডারি ফর্মটা স্টেবল এই কারণে। তাহলে গো থ্রু মার্কোনিকভ রুল, মেক শিওর করো মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুল তোমার ডান করার পরে চলে গেছে হচ্ছে অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইনে। তোমরা দেখছো না প্রিভিয়াস ক্লাসে, অ্যালকাইন অ্যাসিডিক, অ্যালকাইন 1 অ্যাসিডিক, ইথাইন অ্যাসিডিক, প্রোপাইন অ্যাসিডিক, অ্যালকাইন অ্যাসিডিক, যেটা তোমাদেরকে রিঅ্যাকশন দিয়ে দেখানো হয়েছে এবং বলেছিলাম যে টু ফিক্স রিঅ্যাকশন এখানে অ্যাপ্লাই করতে হবে। একটা ছিল ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেট দিয়েছিলাম বোধহয়, একটা ছিল ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন এর ডেসক্রিপশন জানো কিনা, যে কেন অ্যালকাইন মানে ইথাইন অ্যাসিডিক, কেন প্রোপাইন অ্যাসিডিক, এগুলো কেন অ্যাসিডিক? প্রোপিন আছে, প্রোপাইন থাকতে পারে না স্টেমে,
তো ইথাইন প্রোপাইন এরা থাকতে পারে। তো এরা কেন অ্যাসিডিক, এন্ড এরা যে অ্যাসিডিক সেটা রিঅ্যাকশন দিয়ে শো করতে হবে, এটা রিঅ্যাকশন দিয়ে শো করতে হবে। তাহলে এদের এই অ্যালকাইনকে আমরা অ্যালকিন থেকে ডিফারেন্সিয়েট করতে পারি, ডিফারেন্সিয়েট করা পসিবল। সো রিমেম্বার দিস। তাহলে এন্ড এটার সাথে যে sp হাইব্রিডাইজেশন রিলেটেড, এইটার সাথে sp হাইব্রিডাইজেশন অফ কার্বন ইজ রিলেটেড। ডে আফটার টুমরো বা কালকে আজকে এটা অ্যাটলিস্ট এটা তো বলতে হবে। কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট গুলো তোমার মনে মানে আমাকে বলতে হবে এই পয়েন্ট গুলো যে এর মধ্যে স্যার sp হাইব্রিডাইজেশন একটা ম্যাটার, এটা কেন অ্যাসিডিক, কেন প্রোটন দেয়, এর সাথে sp হাইব্রিডাইজেশন একটা মেটার ওভার হিয়ার, যে sp হাইব্রিডাইজেশন এখানে একটা মেটার। এটা হচ্ছে তোমার অ্যাটলিস্ট এটাকেই বলে বেসিক, এটা বলতে পারতে হবে। SN1 and SN2, SN1 and SN2 এর উপরে আমার মনে হয় 3-4টা ভিডিও হয়ে গেছে অলরেডি। SN1 and SN2, তাহলে SN1 and SN2 রিঅ্যাকশন জানা এন্ড সেটা তোমার মেকানিজম সহ এটা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড, এটা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। তার মানে তোমার যখনই SN1 আর SN2 এর কথা আসবে তখন তুমি কি বলবা, মানে আছে না যে অ্যান্সার বলতে পারতেছি না কিন্তু কাছাকাছি কিছু বলতে পারতেছি, অ্যান্সার বলতে পারতেছি না বাট কাছাকাছি কিছু কথা বলতে পারি। সেটা কি, যে স্যার হ্যাঁ ঠিক আছে SN1 তো SN1 SN2 তো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, এটা হচ্ছে এরকম যে টারশিয়ারি হলে একটা দেয়, প্রাইমারি হলে আরেকটা দেয়, এরকম আছে স্যার এখানে যে SN1 হলে 2 স্টেপে হয়, SN2 হলে 1 স্টেপে হয়, এরকম কিছু একটা আছে। এইটা লাগে এখন এক্সপেক্টিং আনসার। টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড এন্ড প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন রেসপেক্টিভলি SN1 and SN2, তার সাথে রিঅ্যাকশন কোন ধরনের রিঅ্যাকশন, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এন্ড এগুলো হচ্ছে অ্যাকোয়াস সলিউশনে, অ্যাকোয়াস সলিউশনে। তাহলে কি হয়, টারশিয়ারি অ্যালকোহল হয়। যদি টারশিয়ারি হয় তাহলে টারশিয়ারি অ্যালকোহল, আর যদি প্রাইমারি ফর্মে থাকে তাহলে হয় প্রাইমারি অ্যালকোহল। টারশিয়ারি হ্যালাইড হলে টারশিয়ারি অ্যালকোহল, প্রাইমারি হ্যালাইড হলে প্রাইমারি অ্যালকোহল। দিস ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, দিস ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। বাট এটা SN1, এটা SN1 মেকানিজম দেখাইতে হবে, এটা SN2, এটা SN2 মেকানিজম দেখাইতে হবে। তো SN1 আর SN2 না জেনে এক্সাম হলে কেউ যাবে, এটা যদি হলে যায় বলো তাহলে পাশের বেঞ্চে বসে যে মুস্কি আসবে। SN1 SN2 না পড়লে তুমি পরীক্ষা হলে আসতো। তো অনেক ইম্পর্টেন্ট। এবার তুমি গেলা কিসে, যে গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট অর্থাৎ গ্রিগনার্ড রিয়েজেন্টের কি আইডিয়া আছে বলো, যে গ্রিগনার্ড রিয়েজেন্ট নিয়ে কি আইডিয়া আছে? প্রথম হলো যে বলতে হবে যে বলো তো একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট কোনটাকে বলে, গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড রিয়েজেন্ট কোনটাকে বলে, যে স্যার RMGX কে বলে, কি এটা, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। একটা এক্সাম্পল দাও, CH3 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে এক্সাম্পল। So what is the significance of Grignard reagent? What is the significance of Grignard reagent? যে Grignard reagent থেকে Grignard reagent 2 1 স্যার অ্যালকেন প্রডিউস করা যায়, স্যার প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল করা যায়, স্যার কার্বক্সিলিক অ্যাসিড করা যায়। এই জন্য স্যার এটা ইম্পর্টেন্ট। তো Grignard reagent হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড,
আর ম্যাগনেসিয়াম দেখলেই আমি বলছি যে এক্সেপ্ট গ্রিগনাট, কোথাও ম্যাগনেসিয়াম দেখছো এন্টায়ার অর্গানিক? তাহলে ম্যাগনেসিয়াম দেখলেই বুঝবা গ্রিগনাট, আর গ্রিগনাট হলে এটা, আর এটা থেকে পসিবিলিটি কি আছে, অ্যালকেন, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহল, এন্ড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো গ্রিগনাট রিয়েজেন্ট থেকে এগুলো চাইতেই পারে। এটা মেক শিওর করো। তো পরীক্ষাটা যারা ইনস্ট্যান্ট দিবা তো দিবা, না হলে এগুলো দেখো, আবার দেখে আবার হও। এরপরে আসতে হচ্ছে লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট কি জানো কিনা? লুকাস রিয়েজেন্ট, লুকাস রিয়েজেন্ট কোনটা ইউনো, যে লুকাস রিয়েজেন্ট আবার কোনটাকে বলে না, লুকাস রিয়েজেন্ট। তো লুকাস রিয়েজেন্ট আমরা অবশ্য এইভাবে বলি যে ড্রাই জিঙ্ক ক্লোরাইড, dry zinc chloride and concentrated HCl, এই টুগেদার হচ্ছে লুকাস রিয়েজেন্ট। ড্রাই জিঙ্ক ক্লোরাইড এন্ড কনসেন্ট্রেটেড HCl হচ্ছে টুগেদার লুকাস রিয়েজেন্ট। জিঙ্ক ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এরা হচ্ছে লুকাস রিয়েজেন্ট। এন্ড লুকাস রিয়েজেন্ট দিয়ে তুমি কি করো? লুকাস রিয়েজেন্টের সিগনিফিকেন্ট কি, ইম্পর্টেন্স কি, লুকাস রিয়েজেন্ট দিয়ে কি হয়? তুমি বললা যে লুকাস রিয়েজেন্ট কি করে, ডিফারেন্সিয়েট করে, ডিফারেন্সিয়েট, কি ডিফারেন্সিয়েট করে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ লুকাস রিয়েজেন্ট দিয়ে কি করে? প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করে, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করে লুকাস রিয়েজেন্ট দিয়ে। কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করো, কি বুঝতে পারো? তো বললা যে প্রাইমারি অ্যালকোহল লুকাস রিয়েজেন্টের সাথে কি করে না, রিঅ্যাকশন করে না, বা নর্মাল টেম্পারেচারে করে না, করলেও সেটা হাই টেম্পারেচারে করে, তাও স্লো। সেকেন্ডারি হলে কি করে, রিঅ্যাকশন করে, তবে সেটা 5 থেকে 10 মিনিট। টারসিয়ারি হলে কি হয়, ইনস্ট্যান্ট রিঅ্যাকশন করে, দেন রিঅ্যাকশন গুলো দেখাচ্ছ। তো এই হচ্ছে কি লুকাস রিয়েজেন্টের মানে ইম্পর্টেন্সটা। লুকাস রিয়েজেন্ট তোমাকে হেল্প করতেছে টু ডিফারেন্সিয়েট প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারসিয়ারি অ্যালকোহল। মেক শিওর করো যে লুকাস রিয়েজেন্ট দিয়ে তুমি প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহলের যে ডিফারেন্সিয়েশন আছে এটা করতে পারো কিনা, করতে পারো কিনা। তো এটাই হচ্ছে সিগনিফিকেন্ট অফ লুকাস রিয়েজেন্ট। দেন আসো যে অ্যালডোল ক্যানিজারো, অ্যালডোল এন্ড ক্যানিজারো রিঅ্যাকশন। তো অ্যালডোল ক্যানিজারো রিঅ্যাকশনের কথা যদি আসি, একটু আগে তোমরা দেখলা না যে ওজোন এডিশন যে দেখালাম, ওজোন এডিশন যে দেখালাম তাতে করে ইথানেল আর মিথানেল যে হলো, ইথানেল আর মিথানেল যে প্রডিউস হলো, ইথানেল আর মিথানেল, প্রোপিন থেকে যে ইথানেল মিথানেল হলো, এখান থেকে কি আমি অ্যালডোল ক্যানিজারো কোশ্চেন করতে পারবো না? অ্যালডোল ক্যানিজারো সাপোজ এটা এক্স কম্পাউন্ড আর ওটা ওয়াই কম্পাউন্ড, আমি কি ইজিলি কি করতে পারবো না অ্যালডোল ক্যানিজারোর কোশ্চেন, অ্যালডোল ক্যানিজারো রিঅ্যাকশনের কোশ্চেন? অর্থাৎ তোমাদের জানা আছে যে ইথানেল হলে দেয় অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন, আর মিথানেল হলে দেয় হচ্ছে ক্যানিজারো রিঅ্যাকশন। ইথানেল রেসপন্স করে হচ্ছে অ্যালডোল কনডেনসেশনে, মিথানেল রেসপন্স করে ক্যানিজারো রিঅ্যাকশনে। ইথানেল মিথানেল দিয়ে থাকলে পরে এই কোশ্চেন তো করাই যায়। ইথানেল কেন অ্যালডোল দেয়? বিকজ এর কাছে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, তার কি ফ্যাক্টর? আলফা হাইড্রোজেন ফ্যাক্টর। মিথানেল ক্যানিজারো দেয়, আর কারা ক্যানিজারো দেয়? যার কাছে আলফা হাইড্রোজেন না থাকে। আলফা হাইড্রোজেন না থাকলে ক্যানিজারো, থাকলে অ্যালডোল। যার কাছে আলফা হাইড্রোজেন আছে সে দিবে অ্যালডোল, সে দিবে না ক্যানিজারো। আর যার কাছে আলফা হাইড্রোজেন নাই সে দিবে ক্যানিজারো, দিবে না অ্যালডোল। চিন্তা করো কেন, কেন যে কোশ্চেনটা হওয়াটা কি একেবারেই নর্মাল না? সহজেই কোশ্চেন হয়ে যায়।
ইজিলি কোশ্চেন হয়ে যায়। তাহলে ইথানলের সাথে ইথানলের রিয়াকশনে অ্যালডোল রিয়াকশন তুমি জানো কিনা যে ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে অ্যালডোল প্রডিউস হয় বলে এটা অ্যালডোল রিয়াকশন। এই যে অ্যালডোল প্রডিউস হয় বলে ওইটা অ্যালডোল রিয়াকশন। ক্যানিজার রিয়াকশন তুমি জানো কিনা যে সেটা তোমার হলো সোডিয়াম হাইড্রোক্সাইড তবে কনসেন্ট্রেটেড, আগেরটাতে ডাইলুট পরেরটাতে কনসেন্ট্রেটেড, একটাতে অ্যালডোল হয় এই জন্য অ্যালডোল কনডেনসেশন। তাহলে ক্যানিজারোতে কি হয় সেটা জানা আছে কিনা? ক্যানিজারোতে যেটা দেখি যে কি হয়, এটা হচ্ছে সিমেন্টেনিয়াস অক্সিডেশন রিডাকশন হয়, মানে একটা অ্যালডিহাইড অক্সিডাইজ হয়ে অ্যাসিডের সল্ট তৈরি করে, আরেকটা অ্যালডিহাইড রিডিউস হয়ে অ্যালকোহল তৈরি করে। মানে আমি জানি ক্যানিজার রিয়াকশন, আমি জানি অ্যালডোল রিয়াকশন। তো অ্যালডোল রিয়াকশন এন্ড ক্যানিজার রিয়াকশন মেক শিওর করতে হবে, অ্যালডোল এন্ড ক্যানিজারও কনফার্ম করতে হবে। অ্যালডোল ক্যানিজারও পড়ছো, দেন হচ্ছে গিয়ে মুভ করো কোথায়, যে হ্যালোফর্ম রিয়াকশন, যেটা দেখছো না রাজশাহী বোর্ডে ছিল, ইম্পর্টেন্ট। হ্যালোফর্ম রিয়াকশন, হ্যালোফর্ম রিয়াকশন। তাহলে এই দেখো, এই যে CH3CH ডাবল বন্ড CH2 যেটাতে ওজোন এডিশন করে তোমরা ইথানল এন্ড মিথানল পেলা, এর মধ্যে থেকেই দেখা যাবে যে বলবে যে ধরো এটা এক্স আর ওয়াই, আমি কোশ্চেনটা এও তো করতে পারি যে এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে, এক্স এন্ড ওয়াই এর মধ্যে কোনটা হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। তো তোমরা তো কালকেই দেখছো যে CH3CHO মানে CH3CO থাকলে পরে কি দেয়, হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয় CH3CO। তাহলে CH3CHO তে সেটা সম্ভব, এটা পসিবল। তাহলে CH3CHO এটা হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। হ্যালোফর্ম রিঅ্যাকশনের মধ্যে একটা এক্সাম্পল দিলাম, কালকে দেখছো না ক্লোরিন ক্লোরোফর্ম বানিয়ে দিলাম, এই যে ক্লোরিন দিয়ে ক্লোরোফর্ম করে দিবা। বাই প্রোডাক্ট যদি নাও লিখতে পারো অত দোষের কিছু হবে না, লিখতে পারলে ভালো। হ্যালোফর্ম রিঅ্যাকশন তোমার জানা, তো এটা হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে। আর হ্যালোফর্ম রিঅ্যাকশন কে দেয়, কিটোন দেয়, এই যে CH3CO তার কাছেও আছে, তো এও হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয়। তো হ্যালোফর্ম রিঅ্যাকশন দেখো নোট থেকে, বারবারই তো বলতেছি যে আমার নোট অর্গানিকে আমি কনফিডেন্ট, এ পর্যন্ত লাস্ট যত বছরই কোশ্চেন হয়েছে মানে ওখান থেকে অ্যান্সার করা যাবে না এরকম অবস্থায় স্টুডেন্টরা পড়ে নাই, এটা দিবে। তবে এখানে আরেকটা জিনিস তোমরা ফলো করবা, যে তোমার ইথানল যেমন হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয়, তোমরা জানো ইথানলও হ্যালোফর্ম দেয়, ডাইরেক্ট না ইনডাইরেক্ট। কিটোন যেমনি হ্যালোফর্ম দেয়, প্রোপানল 2 তেমনি হ্যালোফর্ম দেয়, ডাইরেক্ট না ইনডাইরেক্ট। তার মানে এগুলাতে স্টেমে থাকতে পারে। প্রোপানল 2 দিয়ে বললো যে এটা কি হ্যালোফর্ম দিবে, তখন তুমি বলো হ্যাঁ দিবে, তো কেন দিবে, এটা তো আর কিটোন না। তখন কি হয়, অ্যান্সার আসে না তোমার কাছে, অ্যান্সার আসে না যে এটা কেন হ্যালোফর্ম দেয়, এটাও কেন হ্যালোফর্ম দেয়, অলদো দে আর অ্যালকোহল, এটা অ্যালকোহল তারপরে হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয় কেন, কারণ তোমরা জেনে আসছো যে এই অ্যালকোহলটা অক্সিডাইজ হইলে এই অ্যালডিহাইড হয়, এই অ্যালকোহলটা অক্সিডাইজ হইলে এই অ্যালডিহাইড হয়। কিন্তু অক্সিডাইজ করবে কে তাকে, হ্যালোজেনরা। কারা করবে, হ্যালোজেনরা। যেহেতু হ্যালোফর্ম রিঅ্যাকশনে হ্যালোজেন থাকে, হ্যালোজেনরা তাদেরকে এই অক্সিডেশনে হেল্প করবে। তার মানে হ্যালোফর্ম রিঅ্যাকশনের ইনস এন্ড আউট জানো কিনা মেক শিওর করতে হবে। এবার অ্যালিফেটিকের একটা লাস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বেসিসিটি অফ অ্যামিন। আমরা দেখলাম যে অ্যামিনের যে বেসিসিটি, যদি ওটার মধ্যে অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটারই ইম্প্যাক্ট আছে, কিন্তু আমরা যদি শুধু এলিফেটিকের সাইড থেকে দেখি তাহলে সেটা হইতেছে যে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল নাকি টারশিয়ারি অ্যালকোহল, কার বেসিসিটি কম বা বেশি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোনটা। তো তোমরা সেই জায়গাটাতে ক্লিয়ার হও বা ক্লিয়ার থাকা উচিত যে প্রাইমারি অ্যালকোহলে একটা মিথাইল আছে, তো কিছু ইলেকট্রন সাপ্লাই দেয়, বেসিসিটি কিছুটা ইনক্রিজ হয়।
সেকেন্ডারি অ্যামিনে তো দুইটা অ্যালকাইল আছে, তো ইলেকট্রন আরো বেশি সাপ্লাই দেয়, বেসিসিটি আরো বেশি ইনক্রিজ হয়। সেইভাবে দেখতে গেলে সেকেন্ডারিটা প্রাইমারির চাইতে কি মোর বেসিক, বাট টারশিয়ারিটা কি লেস বেসিক। দ্যাট মিনস টারশিয়ারি চাইতে স্ট্রং হলো প্রাইমারি, তার চাইতে স্ট্রং হলো সেকেন্ডারি। মানে টারশিয়ারির বেসিসিটি কোনো কারণে কমে গেছে। আর সেই কারণটাও তোমরা জানো যে এই নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের চারিদিকে যখন এরকম তিনটা মিথাইল থাকে তখন নাইট্রোজেন কাভার্ড হয়ে যায়, সারাউন্ডেড হয়ে যায় মিথাইল দিয়ে, যার কারণে তার পক্ষে প্রোটন নেওয়াটা কি হয় না, ইজি হয় না। এটাকে তোমার স্টেরিক এফেক্ট বলে, স্পেস হিন্ড্রেন্স বলে। স্টেরিক এফেক্টের কারণে নাইট্রোজেন প্রোটন নিতে পারে না, যার কারণে এর বেসিসিটিটা কমে যায়। তো এই হচ্ছে এমিনের বেসিসিটির যে পার্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, অ্যালিফেটিকেও ইম্পর্টেন্ট, এটা অ্যারোমেটিকের সাইডেও এটার ইম্পর্টেন্স আছে। তাহলে এইভাবে তোমরা আইসোমারিজম, ওজন এডিশন, মার্কোনিকভ রুল, অ্যাসিডিক নেচার, SN1 SN2, গ্রিগনার রিয়েজেন, লুকাস রিয়েজেন, অ্যালডল কন্ডেনসেশন, হ্যালোফর্ম, বেসিসিটি অফ অ্যামিন, এই জায়গাটা মানে অ্যালিফেটিকের দিক থেকে স্ট্রং করে ফেলো। আর অ্যারোমেটিকে তো খুব ফিক্স কিছু জিনিস, ওগুলা যদি তোমাদের জানা হয়ে যায়, বিফোর টেস্ট যদি অ্যাটলিস্ট এতটুকু অ্যাচিভ করে বসে থাকো, তাহলে টেস্টের পরে এই টেস্ট পেপার সলভ করবা, তাতে করে রিলেভেন্ট আর যা যা থাকবে কিছু যদি এক্সট্রা আরো অ্যাড করতে হয় পরে সেটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক।